1 0 অ্যাকশন। এবার আসো তোমাদের দ্বিতীয় পত্রের প্রথম চ্যাপ্টারটা নিয়ে আমরা একটু কথা বলি। দেখো দ্বিতীয় পত্রের প্রথম চ্যাপ্টারটা কি? পরিবেশ রসায়ন। আমাদের পরিবেশে যা কিছু আছে ওই নিয়ে একটু বিস্তারিত লাভ দিছে। দেখো বায়ুমণ্ডলে আমরা যে বায়ুমণ্ডলে আসি, এই যে আমরা তাকাইলে যা দেখি এটা হচ্ছে বায়ুমণ্ডল, উপরের দিকে যা তাকাই তাই সবই বায়ুমণ্ডল। এই বায়ুমণ্ডলে আমরা যা দেখি এখানে 4টা স্তর আছে। 4টা স্তর কি কি ভাইয়া? তোমার ট্রোপোস্ফিয়ার, স্ট্রাটোস্ফিয়ার, মেজোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার। আর প্রথম যে স্তরটা মানে আমাদের ভূপৃষ্ঠ থেকে যে স্তরটা আমরা যে স্তরে আছি আর কি, এটাকে বলা হয় তোমার ট্রোপোস্ফিয়ার। খেয়াল করো, এর পরীক্ষা যেটা আসে সেটা হচ্ছে তোমার এই স্তরের বিস্তৃতি কত এবং এই স্তরগুলোয় কোন স্তরে কি কি থাকে, কোন কোন স্তরে কোন কোন কাজ সংগঠিত হয়। যেমন ধরো আমরা যে স্তরে আছি এর নাম হচ্ছে ট্রোপোস্ফিয়ার। এই ট্রোপোস্ফিয়ার বিস্তৃতি কত? 0 থেকে 12 কিলোমিটার। 0 থেকে 12 কিলোমিটার। এখানে কি কি হয়? আমরা কি দেখি? মেঘ দেখি, বৃষ্টি দেখি, ঝড় দেখি। এই মেঘ, বৃষ্টি, ঝড়, তুফান যা আছে সব হচ্ছে ট্রোপোস্ফিয়ারের মধ্যে দিয়ে হয়। এবার দেখো পরের স্তরটা কি কি, মানে সোজা কথা ওই ট্রোপোস্ফিয়ারে তোমার আবহাওয়া যত কিছু আছে সব কিছু ট্রোপোস্ফিয়ারের মধ্যেই হয়। পরের স্তর হচ্ছে স্ট্রাটোস্ফিয়ার। স্ট্রাটোস্ফিয়ার, ট্রোপোস্ফিয়ার, স্ট্রাটোস্ফিয়ার। এর বিস্তৃতি কত? এই 12 কিলোমিটার থেকে আবার 50 কিলোমিটার পর্যন্ত। মানে ট্রোপোস্ফিয়ার যেখানে শেষ ওইখান থেকে স্ট্রাটোস্ফিয়ার শুরু এবং ওইখান থেকে 50 কিলোমিটার পর্যন্ত। এইখানে কি কি থাকে? এখানে থাকে তোমার ওজোন স্তর। শোনো না যে ওজোন স্তর ক্ষয় হইতেছে, আমাদের ওজোন স্তর ক্ষয় হইতেছে। ওই ওজোন স্তরটা থাকে কি তোমার এই স্ট্রাটোস্ফিয়ারে। আর এই স্তর দিয়ে বিমানও চলাচল করে। আবার দেখো মেজোস্ফিয়ার। এটা কি? মেজোস্ফিয়ার হচ্ছে তোমার 50 থেকে 80 কিলোমিটার। এখানে কি উল্কাপিণ্ড পুড়ে যায়। পৃথিবীর দিকে যে অ্যাস্টেরয়েড বা উল্কাগুলো আসে, এই উল্কাগুলো অনেক ম্যাক্সিমামে কি ধ্বংস হয়ে যায় কি এই স্তরে ধ্বংস হয় বলে আমাদের পৃথিবীটা সেফ থাকে। আচ্ছা, এরপরের লাস্টেটা কি? থার্মোস্ফিয়ার। 80 থেকে মানে 80 কিলোমিটার থেকে 500 কিলোমিটার পর্যন্ত। এখানে কি অরোরা দেখা যায় এবং কিছু কিছু উপগ্রহ আবর্তন হয়। অরোরা কি? দেখবা তোমার সুইডেন, নরওয়েতে রাত্রের আকাশে নীল, বেগুনি, এরকম কিছু কিছু সবুজ, এরকম কিছু কিছু রং দেখা যায়। ওগুলা কি? তোমার অরোরা। অরোরা কাহিনী ভিন্ন, ওটা তোমরা বিস্তারিত আছে, ওটা আলাদা হয়তো কোনো সময় পেলে জানাই দেবো। আর কি হয়? কিছু কিছু উপগ্রহ আবর্তন হয়। দেখো না যে স্যাটেলাইটগুলা, টেসলার স্যাটেলাইট বা আমাদেরও তো স্যাটেলাইট পাঠাইছে, কই আছে জানি না। তো ওই যে স্যাটেলাইটগুলো আছে না, ওই স্যাটেলাইটগুলা কি হয়? বেশ কিছু কিছু স্যাটেলাইট থাকে তোমার এই থার্মোস্ফিয়ারে। আবার এবার দেখো গ্যাসের কিছু কিছু কয়েকটা সূত্র আছে। কি কি সূত্র? বয়েলের সূত্র। এটা আবার আগুনে বয়েল করে না, বলো না যে ডিম দেয় হাফ বয়েল, ওই বয়েল না, এটা হচ্ছে তোমার চার্লস বয়েল। ওনার একটা সূত্র দিয়েছে কি গ্যাসের। স্থির তাপমাত্রায় চাপ বাড়ালে গ্যাসের আয়তন কমে। বুঝতে পারছো? মানে তাপমাত্রা কি থাকবে? তোমার স্থির থাকবে। এবং তখন কি হবে? আমি যদি চাপ বাড়াই তখন কি গ্যাসের আয়তন কমে। ধরো এই যে আমার গ্যাস, আমার তাপ যা আছে তাই, আমি যত চাপ দেব, চাপ দিলে কি হবে? গ্যাসের আয়তন কমবে। আমি যত চাপ দেব গ্যাসের আয়তন তত কমবে। আচ্ছা তাহলে কি এটা কি উল্টা হলো না? চাপ দিলে গ্যাস মানে আয়তন কমতেছে, তখন কি হবে তোমার? এটা এমন হবে তোমার এই যে আয়তন, এটা কি হবে? তোমার কমে। এটা কি? ব্যস্তানুপাতিক গেল। আবার চার্লসের সূত্র কি? স্থির চাপে এবার কি চাপটাই থাকবে তোমার স্থির। এখানে কি তাপমাত্রা যদি আমি বাড়াই তখন কি গ্যাসের আয়তন বৃদ্ধি পাবে। এবার দেখো কি, আমি যদি চাপ এবার কি স্থির চাপটা এখানে স্থির থাকবে। এবার কি আমি যদি তাপমাত্রা বাড়াই তাই গ্যাসের আয়তন কি বাড়বে। খেয়াল করো, এই যে তোমার ধরো একটা পাত্রের মধ্যে গ্যাসগুলো আছে, এখানে যদি আমি তাপ দেই তখন কি গ্যাসটা আরো তাপমাত্রা বাড়বে। মানে তাপমাত্রা বাড়াইলে গ্যাসের আয়তন কি বাড়বে, একটা থেকে আরেকটা আরো দূরে দূরে ছড়াই যাবে। তখন কি মানে কি এইটাও বাড়তেছে এইটাও বাড়তেছে, তখন কি তোমার এই যে আয়তন কি এসে সমানুপাতিক তাপমাত্রার সমানুপাতিক, বি সমানুপাতিক টি। আর আগেরটা কি ছিল? বি ব্যস্তানুপাতিক পি, মানে তোমার চাপের ব্যস্তানুপাতিক ছিল। এবার আচ্ছা এই দেখো এই যে দুইটা পড়লাম চার্লস আর বয়েলের সূত্র, এই দুইটার তোমার গাণিতিক রূপ হচ্ছে এই এমন পরীক্ষা এগুলা আসে। অবশ্য অঙ্ক তোমাদের এমনটা আসার কথা না। তুমি সূত্র দুটো মনে রাখো যে P1 V1 P2 V2, তিনটা দেওয়া থাকবে, একটা বের করতে, যদিও আসে তিনটা দেওয়া থাকবে তোমার একটা বের করতে হতে পারে। আবার এটা দেখো V1 T1 বাই V2 T2। আচ্ছা এবার আসো অ্যাভোগাড্রো সূত্রতে। এবার কি স্থির কি কি? স্থির হচ্ছে তোমার তাপমাত্রা ও চাপ। দেখো একটু আগে ছিল, প্রথম ছিল তাপমাত্রা, পরে ছিল স্থির ছিল চাপ। এবার স্থির দুইটাই, তাপমাত্রা অস্থির, চাপ অস্থির। এবার দেখো তাইলে কি গ্যাসের পরিমাণ আমি যত বাড়াবো তত আয়তন বাড়বে। এটা কিন্তু স্বাভাবিক ব্যাপার। আমি যত গ্যাসের পরিমাণ বাড়াবো আয়তন তো বাড়বেই। তো
ওইটাই বলছে কি ভি সমানুপাতিক এন। এন কি আয়ত, এন হচ্ছে তোমার তোমার গ্যাসের যে পরিমাণ, গ্যাসের সংখ্যা, আর আয়তন কি ভি। আর আদর্শ গ্যাসের সমীকরণ মানে একটা গ্যাস আদর্শ, আদর্শ একটা গ্যাস, ওই গ্যাসের সমীকরণটা কিভাবে, সমীকরণটা কি পি ভি ইজ ইকুয়াল টু এনআরটি। এটা দিয়ে অনেক অঙ্ক আসে, কিন্তু তোমাদের পরীক্ষায় হয়তো বা আসবে না, যদিও আসে তাহলে জানিয়ে রাখো। পি মানে হচ্ছে তোমার প্রেশার, মানে তোমার চাপ, ভি মানে আয়তন, এন মানে তোমার কি বলে সংখ্যা, কি বলে অনুসংখ্যা, আর মানে তোমার একটা ধ্রুবক, আর টি মানে তাপমাত্রা। আর আর এর মান কত, আর এর মান দেওয়া আছে, আর এর মান হচ্ছে 0.08211 অ্যাটমসফিয়ার মোল কেলভিন, অথবা তোমার 8.314। এটা এক একটা অঙ্কের ক্ষেত্রে এক একটা মান লাগে, ওটা আলাদা হিসাব তোমাদের আসবে না, আসার কথা না। এবার কি ডাল্টনের আংশিক চাপ ও গ্রাহামের ব্যাপন সূত্র। আচ্ছা, আংশিক চাপ কি, একই পাত্রে থাকা একাধিক গ্যাসের ক্ষেত্রে, মানে একটা পাত্রে অনেক একাধিক গ্যাস আছে। আচ্ছা, মোট চাপ, তাহলে মোট চাপ কি হবে, মানে একটা পাত্রের মধ্যে যদি অনেকগুলো গ্যাস থাকে তাহলে তাদের মোট চাপটা হবে কি, প্রতিটি গ্যাসের আলাদা আলাদা চাপের যোগফল। ধরো এই একটা গ্যাস আছে, তার চাপ, আর একটা গ্যাস, সবগুলোর যোগফল কি মোট, মানে মোট চাপে কি তোমার আংশিক গ্যাস, আংশিক মানে চাপ সূত্র হচ্ছে এটা, যে তুমি সবগুলা গ্যাসের টোটাল যে চাপ তা যোগ করবা, ওটি আংশিক চাপ কি মোল ভগ্নাংশ আর মোট চাপ, এটা কি তোমার গুণ করলে তুমি এই সূত্রটা মনে রাখো, মোল ভগ্নাংশ ইন্টু মোল চাপ, তাতে আংশিক চাপ আসে। আচ্ছা, গ্রাহামের ব্যাপন সূত্র, গ্যাসের ব্যাপন হার, খেয়াল করো, গ্যাসের ব্যাপন হার, ব্যাপন কি তোমার এই উচ্চ, মানে কি বলে তোমার গ্যাস আস্তে আস্তে ছিদ্র দিয়ে বের হইতে থাকে উচ্চ স্তরে। তুমি যদি একটা কি বলে এই বেলুন ফাটাও, আস্তে আস্তে মানে ছিদ্র করো, ছোট্ট ছিদ্র করে দেখবে ওখান দিয়ে তুমি গ্যাস বের হয়, মানে অবশ্য বেলুন দিলে তো ফাইটা যাবে, একটা বেলুনে একটা কস্টিপ লাগাবা, ওই কস্টিপে যদি তুমি এটা ছিদ্র করো তখন দেখবা বেলুনটা আর ফাটবে না, তখন আস্তে আস্তে গ্যাস বের হবে, ওটাই কি ব্যাপন। আচ্ছা, তো ব্যাপন কি বলছে, গ্যাসের ব্যাপন হার, ব্যাপন হার হলো, দেখো সবসময় এই যে তোমার যে সূত্র, এটা লেখার ক্ষেত্রে তুমি এইটা দেখলে অনেকটা বুঝতে পারবে এটা কেমন হবে, এটা মুখস্থ করার অবশ্য দেখে রাখতে পারো, তবে এই তোমার সূত্র মানে যে সূত্র আছে এটা থেকে এটা বের করা যায়। যেমন ধরো ব্যাপন হার হচ্ছে আর, ব্যাপন হার আর। এখন কি বলছে, ব্যস্তানুপাতিক, তাইলে ব্যস্তানুপাতিক, সমানুপাতিক না, ব্যস্তানুপাতিক মানই হচ্ছে উপরে এক আসবে, শেষ। এবার কি বলছে, ঘনত্বের মানে কি ডেনসিটি, ডি কার ব্যস্তানুপাতিক, ডেনসিটির। এবার আর একটু আছে দেখো, বর্গমূলের, গ্যাসের ব্যাপন হার ঘনত্বের বর্গমূলের ব্যস্তানুপাতিক উপরে এক। তাহলে আমি কিন্তু দেখো এই সূত্র থেকে এটা পেলাম যে গ্যাসের ব্যাপন হার আর, এটা কি ব্যস্তানুপাতিক হচ্ছে কি তোমার ঘনত্বের বর্গমূলের ব্যস্তানুপাতিক। এটার কি গাণিতিক, এগুলো তোমরা একটু শুধুমাত্র দেখে রাখো। আচ্ছা, বাস্তব গ্যাস ও ভ্যান ডার ওয়ালস সমীকরণ। বাস্তব গ্যাস সমূহ উচ্চ তাপমাত্রা ও নিম্ন চাপে আদর্শ আচরণ মানে প্রকাশ করে। তো এটা জানিয়ে রাখো যে বাস্তব গ্যাস সমূহ কি উচ্চ তাপমাত্রা ও নিম্ন চাপে, এরকম দিতে পারে, বা উচ্চ তাপমাত্রা নিম্ন চাপে, খেয়াল রেখো এমন না যে নিম্ন তাপমাত্রা উচ্চ চাপে না, কিন্তু উচ্চ তাপমাত্রা নিম্ন চাপে আদর্শ আচরণ করে কে, বাস্তব গ্যাস, মানে যেগুলা এক্সিস্ট করে আমাদের দুনিয়ায়। আর এটা শুধুমাত্র দেখে রাখছি, ভ্যান ডার ওয়ালস সমীকরণ এমন, এটার ম্যাথ তোমাদের আসবে না, শুধুমাত্র দেখার জন্য যে তোমার ভ্যান ডার ওয়ালস সমীকরণটা কি এমন। আচ্ছা, এবার দেখো, এবার একটু আমাদের লাইফ রিলেটেড পড়াপড়ি, তোমার পানির বিশুদ্ধতার মানদণ্ড। আমাদের যে পানি খাই আমরা বা পানি ব্যবহার করি, এর জন্য কিছু মানদণ্ড আছে যেগুলা আমরা ব্যবহার করি, সেগুলো হচ্ছে কি তোমার দেখো মানদণ্ড আছে, কয়েকটা মানদণ্ড আছে। একটা আছে ডিও বা ডিজলভ অক্সিজেন, বিওডি বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড, সিওডি কেমিক্যাল অক্সিজেন ডিমান্ড, টিডিএস টোটাল ডিজলভ সলিড। এখন দেখো ডিও কি, ডিও হচ্ছে ডিজলভ অক্সিজেন, এর আদর্শ মান কত, 4 থেকে 6 ppm। ppm কি ভাইয়া, ppm হচ্ছে পার্টস পার মিলিয়ন। তোমরা মনে করে যে রিলস টিলস দেখো, ভিডিও টিডিও দেখো, মিলিয়ন ভিউ হয়েছে, তো মিলিয়ন ভিউ বলো না, ওই মিলিয়নটাই হচ্ছে তোমার কত, 10 লাখ। অর্থাৎ খেয়াল করো, আদর্শ মান 4 থেকে 6 ppm, মানে কি পার্টস পার মিলিয়ন। অর্থাৎ তুমি এই জায়গায় যে ডিজলভ অক্সিজেন, এটা যদি পানির 10 লক্ষ অণু থাকে, তার মধ্যে মাত্র 4টা থেকে 6টা থাকতে পারবে কি ডিজলভ অক্সিজেন। এটা হচ্ছে আদর্শ মাত্রা, এর বেশি হইলেও খারাপ, ঠিক আছে, যে 10 লক্ষ কণার মধ্যে মাত্র 4টা থেকে 6টা থাকতে পারবে কি ডিজলভ অক্সিজেন। আচ্ছা, এবার
বিওডি থাকবে কয়টা? ওই আগেরটা ছিল 4 থেকে 6, আর বিওডি থাকতে পারবে 6টা। 10 লক্ষ কণার মধ্যে থাকতে পারবে 4 থেকে 6টা থাকবে ডিজলভ অক্সিজেন, আর বিওডি থাকবে 6টা। সিওডি কি? কেমিক্যাল অক্সিজেন ডিমান্ড। এটা কি? সাধারণত বিওডি থেকে বেশি হয়। যদি আসে যে বিওডি বড় না সিওডি বড়, তাহলে কে বড়? অবশ্যই সিওডি বড়, কারণ সাধারণত বিওডির চেয়ে কি সিওডি বেশি। আর টিডিএস কি? টোটাল ডিজলভ সলিড, অর্থাৎ পানির মধ্যে পানি ছাড়াও অন্য যা কিছু আছে ওইটার পরিমাণ কত। তো এখন দেখো, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন সে বলছে যে 10 লক্ষ অণুর মধ্যে পানির থাকতে পারবে কি 500 ppm টিডিএস থাকতে পারবে, টোটাল ডিজলভ সলিড থাকতে পারবে 500 ppm। সলিড কি হতে পারে? ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, তারপর আর্সেনিকও থাকতে পারে, ক্যাডমিয়াম থাকতে পারে। সব কিছু মিলাইয়া তোমার 500-র বেশি কখনোই ক্রস করা যাবে না। তাইলে কি হবে? ওই পানিটার বিশুদ্ধ থাকবে না। আমরা কি খাই আল্লাহ জানে, ঢাকায় যারা থাকি বা বিভিন্ন জায়গায় থাকি এরা কি খাই আল্লাহ জানে, কিন্তু ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বলছে যে তোমার 500-র বেশি থাকতে পারবে না। এবার দেখো, গাণিতিক কিছু শর্টকাট সূত্র আছে। ঘনত্ব নির্ণয় সূত্র, পিএম বা ডিআরটি, এটাকে তুমি ডি এই পাশে নিলে পিএম উপরে কি বলে ডি এই পাশে রাখো, তাহলে পিএম উপরে চলে যাবে, আরটি নিচে চলে যাবে। অণুর সংখ্যা নির্ণয়, এখানে তুমি এন ইন্টু এন ছোট সংখ্যা কি বলে অণুর সংখ্যা নির্ণয়, এখানে এই সূত্রটা আছে। তারপর আরএমএস, তারপর আরএমএস বেগ কত? সি 3RT/D। এই সূত্রগুলো তোমরা শুধু মনে রাখবা। আচ্ছা, গ্যাসের গতিতত্ত্ব শক্তি, একটি অণুর গড় গতিশক্তি কি? গড় গতিশক্তি 3/2 kT। কে কি? বোল্টজম্যান ধ্রুবক। কে এর মান সবসময় কি থাকবে? 1.38 × 10⁻23। আচ্ছা, তাহলে দেখো তুমি কিন্তু গতিশক্তি খুব সহজেই বের করতে পারো। 3/2 ইন্টু এইটা, আর যদি তাপমাত্রা দেওয়া থাকে তাহলে কিন্তু তুমি খুব সহজেই গ্যাসের মানে একটি অণুর গড় গতিশক্তি বের করতে পারবা। 3/2 ইন্টু এইটা, আর যে তাপমাত্রা থাকবে ওইটা। আর এন মোল গ্যাসের মোট গতিশক্তি কত? মোট গতিশক্তি E = 3/T nRT। এই সূত্র দিয়ে তুমি গতিশক্তি বের করতে পারবা। এটা তুমি দেখে রাখো, শুধুমাত্র তোমার গ্যাসের গতিশক্তি কত এটা তুমি জানি রাখো যে এইটা হচ্ছে তোমার সূত্র। আর বোল্টজম্যান ধ্রুবক, এটি হলো একটি গ্যাস অণুর জন্য গ্যাস ধ্রুবক। পরবর্তী চ্যাপ্টারে যাই। এবার দেখো, অ্যাসিড আর ক্ষারক মতবাদ পড়াইছিলাম না? অ্যাসিড আর ক্ষার এবং মতবাদ। দেখো, লুইস নামক এক ব্যক্তি, এবার কিন্তু লুইস সুয়ারেজ না যে কামড়াইছিল ওই না, এবার আর এক লুইস। এই লুইস কি করছিল? ইলেকট্রনীয় মতবাদ দিছিল যে কি, সে একটা বলছিল যে এইটা অ্যাসিড হবে আর এইটা ক্ষার হবে, এরকম একটা মতবাদ দিয়ে গেছিল। সে বলছিল লুইস অম্ল বা লুইস অ্যাসিড কি? দেখো, যারা মুক্ত জোর ইলেকট্রন গ্রহণ করে, আর ক্ষারক কি? যারা মুক্ত জোর ইলেকট্রন দান করে। মজার ব্যাপার দেখো, ধরো দুইটা বিক্রিয়া করলো, দুইটা অণুর মধ্যে বিক্রিয়া করলো, একটা 2টা ইলেকট্রন ছাইড়ে দিছে, আর আরেকটায় কি 2টা ইলেকট্রন গ্রহণ করছে। যে গ্রহণ করবে সেই কি? লুইস অম্ল বা লুইস অ্যাসিড। আর যে দান করবে, যে 2টা ইলেকট্রন ছাইড়ে দিছে, সে কি? লুইস ক্ষার। অর্থাৎ ইলেকট্রন নিলে লুইস অ্যাসিড, ইলেকট্রন দিলে লুইস ক্ষার। পরীক্ষা আসতে পারে যে লুইস অ্যাসিড কারা? ইলেকট্রন নিলে ইলেকট্রন কোনো কিছুই না করলে, বা এরকম থাকতে পারে যে ইলেকট্রন যে দেয় সে কি? লুইস। ইলেকট্রন যে ছাড়ে সে কি? লুইস ক্ষারক। আর ইলেকট্রন যে নেয় সে কি? লুইস অ্যাসিড। আচ্ছা, এবার দেখো, এই টার্মটা অনেকবার শুনছো, গ্রিন হাউস প্রভাব, গ্লোবাল ওয়ার্মিং। খুব টিভি খুললেই মনে করো এই সংস্থা এটা নিয়ে খুবই আলাপ দেয়। তো গ্রিন হাউস প্রভাব, গ্লোবাল ওয়ার্মিং কি? তোমার আমাদের যে কি বলে, আমাদের যে পৃথিবীতে তাপমাত্রা বাড়তেছে, এইটা হচ্ছে গ্লোবাল ওয়ার্মিং। তো যে তাপমাত্রা বাড়তেছে এজন্য কয়েকটা গ্যাস প্রধানত দায়ী। গ্যাসগুলো কি খুব ইম্পর্টেন্ট। পরীক্ষায় 4-5টা গ্যাস দিয়ে দেবে, তার মধ্যে একটা দিয়ে দিবে যে এর মধ্যে কোনটি তোমার গ্রিন হাউস গ্যাস। 4টা গ্যাস দিয়ে বলবে এর মধ্যে কোনটি গ্রিন হাউস গ্যাস। দেখো ভাইয়া, গ্যাসগুলো কি? কার্বন ডাই অক্সাইড। খেয়াল করো, আবার একটু দেখাই দিই আমি। কার্বন ডাই অক্সাইড, ঠিক আছে। গ্রিন হাউস গ্যাস কি? কার্বন ডাই অক্সাইড, মিথেন, নাইট্রোজেন ডাই অক্সাইড, সিএফসি, ওজোন, O3 মানে হচ্ছে ওজোন, এবং জলীয় বাষ্প। দেখো ভালো করে মুখস্থ করে ফেলবো একবারে, যে গ্রিন হাউস গ্যাস কি? কার্বন ডাই অক্সাইড, তারপর হচ্ছে তোমার মিথেন, নাইট্রোজেন ডাই অক্সাইড, সিএফসি, আর ওজোন এবং জলীয় বাষ্প। দেখা গেছে 4টা দিয়ে দিল। এই যে নিচের কোনটি গ্রিন হাউস গ্যাস? H2O, CO2, C2O অথবা NO2। তাহলে কি? CO2। অথবা এমন দিতে পারে যে NO2 নাকি তোমার N2O নাকি NO নাকি HNO3, এর মধ্যে কোনটা তোমার গ্রিন হাউস গ্যাস? কোনটা হবে? এই N2O অর্থাৎ নাইট্রোজেন ডাই অক্সাইড।
আচ্ছা, গ্লোবাল ওয়ার্মিং পটেনশিয়াল, এটা তোমার কি করে, কার্বনকে এক ধরে অন্যান্য গ্যাসের উপর উষ্ণায়ন ক্ষমতা পরিমাপ করা হয়, এর মাধ্যমে সি এর প্রভাব সবচেয়ে বেশি। দেখো কোন গ্যাসটা সবচেয়ে বেশি আমাদের গ্লোবাল ওয়ার্মিং এর জন্য দায়ী, সেইটা নির্ভর করে কি গ্লোবাল ওয়ার্মিং পটেনশিয়ালের মাধ্যমে তা নির্ণয় করা হয়, এবং তাকে স্কেল ধরা হয় কি কার্বন এক ধরে, এবং এর মধ্যে সবচেয়ে বেশি খারাপ প্রভাবকার সিএফসি। সিএফসি এটা মনে রাখবা, পরীক্ষা আসতে পারে যে সবচেয়ে বেশি গ্লোবাল ওয়ার্মিং এর জন্য সবচেয়ে বেশি কোন গ্যাসের প্রভাব থাকে, চারটা দিতে পারে, সিএফসি, CH4, CO2 বা O3। কে আসতে পারে, সিএফসি বা ক্লোরো ফ্লোরো কার্বন। সিএফসির পূর্ণরূপ কি আবার, ক্লোরো ফ্লোরো কার্বন। আচ্ছা, এবার দেখো বলছিলাম না একটু আগে ওজোন স্তর, এই যে গ্রিন হাউস গ্যাস কি করে, ওজোন স্তরকে ক্ষয় করে। এই ওজোন স্তর কি করে, আমাদের পৃথিবীর চারপাশে সৃষ্টিকর্তা একটা বলয় দেওয়া রাখছে, কি করে, সূর্যের থেকে অতিবেগুনি রশ্মি যে আসে না, ও কি করে সেটাকে প্রোটেক্ট করে, আমাদেরকে সরাসরি সূর্যের যে মানে খারাপ রশ্মি এগুলো আমাদের গায়ে আসে পড়ে না, সে প্রোটেক্ট করে। আর আমরা কি করতেছি, এইসব গ্যাস ছাড়ার ফলে ওই ওজোন স্তরকে রেগুলারলি ভাঙে ফেলতেছি, বুঝছো, রেগুলারলি ভাঙে ফেলতেছি, যার ফলে কি হইতেছে, আস্তে আস্তে সরাসরি সূর্যের আলো পড়ার জন্য আমাদের তাপমাত্রা বাড়তেছে, আমাদের স্কিন ক্যান্সার সামনে আরো ঝুঁকিতে পড়বে, কারণ ওই রশ্মি তো আটকাইতেছে না, যে আল্ট্রাভায়োলেট রে আছে ওগুলো আটকাইতেছে না। আচ্ছা, তো ওজোন স্তর ক্ষয় কে করে, ক্লোরোফ্লোরো কার্বন থেকে নির্গত ক্লোরিন কে করে, ক্লোরোফ্লোরো কার্বন থেকে নির্গত ফ্লোরিনের রিপিট, ওজোন স্তর কি করে, ক্লোরোফ্লোরো কার্বন থেকে নির্গত ক্লোরিন ফ্রি রেডিকেল, একে ফ্রি রেডিকেল ওজোন স্তর ধ্বংসের জন্য দায়ী। সবচেয়ে বেশি কোন গ্যাস দায়ী, সিএফসি। সিএফসি মানে কি, ক্লোরোফ্লোরো কার্বন। ক্লোরোফ্লোরো কার্বনের কে ফ্রি রেডিকেল হচ্ছে তোমার কি, ওজোন স্তর ধ্বংস করে। আচ্ছা দেখো, পানির ক্ষরতা, পানির ক্ষরতা। আচ্ছা দেখো, পানির ক্ষরতা কি, ক্যালসিয়াম ও ম্যাগনেসিয়াম বাইকার্বনেট, ক্লোরাইড ও সালফেট লবণের উপস্থিতির কারণে পানি একটু ক্ষর হয়। পানির কি পিএইচ, ওই যে একটু আগে বলছিলাম পিএইচ কি, পানি একটু ক্ষর, এর জন্য 7 থেকে একটু বেশি, পানির পিএইচ কত, 7 থেকে একটু বেশি। কেন বেশি, কারণ কিছু ক্ষার থাকে, কি কি থাকে, ক্ষার থাকে, ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম। তোমাদেরকে যখন পিরিয়ডিক টেবিল পড়াইছি তখন কি বলছিলাম, যে ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম যারা আমাদের বাম পাশে অবস্থিত পর্যায় সারণীর, তারা কিন্তু ক্ষার। তো এই যে দেখো, ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম বাইকার্বনেট, ক্লোরাইড, এগুলো থাকার কারণে পানিটা কিছুটা কি ক্ষারীয়, ক্ষার। আচ্ছা, আরও কি কি থাকে, ধরো ভারী ধাতু কিছু থাকে, যেমন আর্সেনিক থাকে। এখন দেখো আর্সেনিকের কি, এখানে দুটো প্রশ্ন আসতে পারে, যে WHO ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের মতে আর্সেনিকের অনুমোদিত মাত্রা অর্থাৎ পানিতে কতটুকু পরিমাণ আর্সেনিক থাকলে সেটা আমরা খাইতে পারবো, এই যে মাত্রা, সেটা হচ্ছে 0.01 মিলিগ্রাম পার লিটার। এটা বলছে একটা WHO মানে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। এটা হচ্ছে কি সারা পৃথিবীর জন্য। কিন্তু ভাই আমরা তো বাঙালি, আমরা তো বাংলাদেশে, আমাকে একটু কি বলে, আমাদের হিউম্যানিটি একটু বেশি, হ্যাঁ, আমাদেরকে কি বলে, আমাদেরকে একটু পাওয়ারফুল, আমাদের দুনিয়া সবার মতো আমরা না, আমরা একটু শক্তিশালী। আমাদের জন্য আবার একটু আর্সেনিক মাত্রা একটু বেশি সহ্য করতে পারি, আমরা একটু বেশি সহ্য ক্ষমতা আমাদের আছে। তো আমাদের কি বলছে, বাংলাদেশের জন্য আমাদের অনুমোদিত মাত্রা হচ্ছে 0.05। দেখো, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন মানে সারা পৃথিবীর জন্য যেখানে 0.01, সেখানে বাংলাদেশের জন্য 0.05। অর্থাৎ আমাদের পানিতে একটু আর্সেনিক বেশি আছে। আমরা কি আস্তে আস্তে সেটার সাথে আমরা মানাই নিছি, যার ফলে আমাদের একটু বেশি আর্সেনিক খাইলেও বিদেশের মানুষের মতন আমরা ব্রয়লার মুরগি না, আমরা একটু কি কর্মঠ। অবশ্য দিন মোবাইল টেপতে তোমরা বয়লা হইতো, আমরাও বয়লা হয়ে যেতেছি। আচ্ছা দেখো, ক্রোমিয়াম কি, ট্যানারি শিল্প। ট্যানারি শিল্প কি ভাইয়া, ওই যে তোমার যে চামড়ার কথা বলছিলাম না, গরু তারপরে ছাগল মহিষ, এই যে চামড়া দিয়া যে আমরা ওই যে বেল্ট টেল বানাই, চামড়া সংরক্ষণ করে, ওইটা হচ্ছে ট্যানারি শিল্প। ট্যানারি শিল্পতে কি হয়, ক্রোমিয়াম নির্গত হয়, যা কার্সিনোজিক বা ক্যান্সার সৃষ্টিকারী। এই যে কি করে, ক্যান্সার সৃষ্টি করে কে, ক্রোমিয়াম। এই নদীর পানিতে ছাড়ে, পরিবেশে ছাড়ে, ক্রোমিয়াম কি আমাদেরকে ক্যান্সার সৃষ্টি করে। ক্যাডমিয়াম কি, এর প্রভাবে ইটাই রোগ হয়। রোগগুলো খেয়াল করো, ক্রোমিয়াম থেকে কি ক্যান্সার সৃষ্টিকারী কার্সিনোজিক তৈরি হয়, তারপর ক্যাডমিয়াম থেকে ইটাই রোগ হয়। লেড কি, রক্ত স্বল্পতা ও মস্তিষ্কের ক্ষতি করে। লেড কি করে, তোমার রক্ত স্বল্পতা ও মস্তিষ্কের ক্ষতি করে। এবার দেখো গাণিতিক হিসাবে কয়েকটা এককের টিপস আর কি। চাপ কি, 1 অ্যাটমসফিয়ার সমান কি 760 mm Hg, 760 টর। তারপর 3.2 কিলো প্যাসকেল, 1.01325 বার। মানে এগুলো কি সব সমান, 1 অ্যাটমসফিয়ার সমান এইটা একই, এগুলোর মান কি একই। তুমি এক স্কেলে নিলে এগুলোর মান এক। আবার আয়তন দেখো, 1 লিটার সমান 1000 মিলিলিটার। 1 লিটার সমান কি 1000 মিলিলিটার, 1000 সেন্টিমিটার কিউব।
এগুলা কি আবার একগুলোর মান এক এক একটা সময় এক একটা ব্যবহার করা হয়। দেখো এবার দেখো এসটিপি ও এসএটিপি কি? এসটিপি মানে হচ্ছে স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেশার। স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেশার কি? 0 ডিগ্রি ও অ্যাট অন অ্যাটমসফিয়ার চাপে মোলার আয়তন সবসময় কি হবে? 22.4 লিটার। এটা খুব খুব খুবই ইম্পর্টেন্ট, এটা মনে রাখো। এইচটিপিতে 0 ডিগ্রি ও অন অ্যাটমসফিয়ারিক চাপে মোলার আয়তন কত হবে? 22.4 লিটার। 22.4 লিটার, 22.4 মাথায় রাখবা, গাইতে পারবে একবারে যাতে আসে। আর এসিটিপি কি? স্ট্যান্ডার্ড অ্যাম্বিয়েন্ট টেম্পারেচার অ্যান্ড প্রেশার। এটা কি? 25 ডিগ্রি তাপ ও 100 কিলো প্যাসকেল চাপে মোলার আয়তন কত হয়? 24.8। দেখছো দুটো পার্থক্য দেখছো? একটা আছে এসটিপিতে কত? 22.4, আর এসএটিপিতে কত? 24.8। আচ্ছা, এবার দেখো গ্রাহামের ব্যাপন সূত্র, একটু আগে ব্যাপন বুঝাইছিলাম নাকি? দেখো ব্যাপন সূত্র কি? গ্যাসের ব্যাপন হার এর আণবিক ভরের বর্গমূলের ব্যস্তানুপাতিক হওয়ার পাশাপাশি চাপের সমানুপাতিক। তুমি শুধুমাত্র এই সূত্রটা একটু মনে রাখো। কেমন? ব্যাপন সূত্র এমন ছিল। আর গ্যাসের বিভিন্ন প্রকার গতিবেগ আছে, এর মধ্যে তিনটা, মানে ভর্তি পরীক্ষায় তিনটার তুলনা মানে আসে, সরাসরি আসে যে কোন তিনটা। হ্যাঁ, তো দেখো তিনটা কি কি? গড় বর্গবেগের বর্গমূল, আউলেও না যে পাখি পাকা পেঁপে খায় অমন না, অমনই এটা অনেকটা। গড় বর্গবেগের বর্গমূল, গড় বর্গ এমন না, গড় বর্গবেগের বর্গমূল, আরএমএস ভেলোসিটি। এজন্য এটা খুবই একটা ইরিটেটিং, আমরা আউলে যেতাম বুঝছো, ওই যে কি বলে যে পাখি পাকা পেঁপে খায় এমন বলতে পারতাম না, বর্গ বলতাম। এজন্য সবসময় বলতাম যে আরএমএস ভেলোসিটি। ঠিক আছে, এরপর কি? গড়বেগ বা এভারেজ ভেলোসিটি, আরটা কি? সবচেয়ে সম্ভাব্য বেগ বা মোস্ট প্রবাবল ভেলোসিটি। এখন দেখো এই তিনটার মধ্যে, এই যে তিনটা বললাম আমি, এই তিনটার মধ্যে সবচেয়ে বেশি মান কার? আরএমএস ভেলোসিটির, ওই যে বর্গবেগের বর্গমূল যার, তার মান হচ্ছে সবচেয়ে বেশি। মাঝারি মান হচ্ছে গড় বর্গবেগ, আর সবচেয়ে কম কার? মোস্ট প্রবাবল ভেলোসিটি মান হচ্ছে সবচেয়ে কম। দেখো এবার তিনটার আমরা একটা অনুপাত করি। যদি এই আরএমএস ভেলোসিটি হয় 1, হ্যাঁ, যদি আরএমএস ভেলোসিটি হয় 1, তাহলে অ্যাভারেজ ভেলোসিটি হবে 0.92, আর মোস্ট প্রবাবল ভেলোসিটি হবে 0.82। এখন দেখো অন হলে যদি এটা 82 হয়, তখন যদি পরীক্ষা আসে যে গড় বর্গবেগের বর্গমূল বা আরএমএস ভেলোসিটি 2, তাহলে তখন সম্ভাব্য বা মোস্ট প্রবাবল ভেলোসিটি কত? এই তুমি ভাইয়া এই 0.82 2 দিয়ে গুণ দিয়ে দেবা। এটা যদি এটা 2 গুণ হলে এটাও 2 গুণ, এটা 10 গুণ হলে এটাও 10 গুণ, শেষ হিসাব। এটা যদি 10 হয় তাহলে এটা হবে কি? 0. মানে এটা যদি হয় তোমার 1, এটা হচ্ছে 0.8। এটা যদি 10 গুণ হয়, এটাও 10 গুণ। এবার দেখো পানির অম্ল ক্ষারক সাম্যাবস্থা ও লুইস অম্লের উদাহরণ। দেখো কিছু কিছু পদার্থ আছে যারা উভধর্মী, অর্থাৎ এরা আছে না কিছু দুইমুখী জিনিস, এরা এর কাছেও ভালো থাকে, এর কাছেও ভালো থাকে, সব দিকে আমরা কি বলি এদের? আমরা বলি কি এদের? কি বলে? দুমুখ সাপ বলি। তো এমন কিছু কিছু তোমার এলিমেন্টস আছে যারা কি অ্যাসিডও হইতে পারে, আবার ক্ষারীয় হইতে পারে, একসাথে তারা অম্ল ক্ষারক দুইটাই হইতে পারে। কি কি? এই টার্মগুলা একটু মাথায় রাখো, কারণ নিচে আসতে পারে। নিচের কোনটি উভধর্মী পদার্থ, এখান থেকে একটা দিবে আর তিনটা অ্যাসিড আর ক্ষার নামে দিয়ে দিবে। তখন যেমন ধরো কি পানি, দেখো এখানে কি হইতে পারে? এই যে H2O, এগুলো তোমার কি? এগুলো একটু একবার চোখ দিয়ে তুমি দেখে রাখো যে কোনগুলো উভধর্মী পদার্থ। এই যে তিনটা আছে ভাইয়া, এই তিনটা আছে তোমার কি? উভধর্মী পদার্থ। এগুলা কি? তোমার অ্যাসিড হিসেবেও কাজ করতে পারে, ক্ষার হিসেবেও কাজ করতে পারে। আচ্ছা, এবার লুইস অম্ল, একটু আগে পড়াইছিলাম লুইস অ্যাসিড কি? যারা ইলেকট্রন, দেখো ভাইয়া একটু আগে পড়াইছিলাম কিন্তু এইমাত্র, যে যারা ইলেকট্রন কি করে? গ্রহণ করে, তারা হচ্ছে লুইস অম্ল। আচ্ছা, এখন যারা ইলেকট্রন গ্রহণ করে তারা কি? লুইস অম্ল। এরা কি সবসময় ধনাত্মক চার্জযুক্ত। আর যারা ইলেকট্রন ত্যাগ করে, এরা কি? লুইস ক্ষার। এরা কি সবসময় ঋণাত্মক চার্জযুক্ত। ঠিক আছে? আচ্ছা, এবার কি কি শিল্প কারখানায় বিভিন্ন বস্ত্র, এগুলোর প্রভাব কি হইতে পারে? এগুলো জাস্ট দেখার জন্য একবার দেখে রাখো, তাহলে বুঝবা যে কি ফটোকেমিক্যাল স্মোক, নাইট্রোজেন অক্সাইড, হাইড্রোকার্বন এবং ওজোন মিলে এই ধোঁয়াশা তৈরি করে। এটি কি চোখের জন্য ক্ষতিকর? কি? নাইট্রোজেন অক্সাইড, তারপর হাইড্রোকার্বন এবং তোমার ওজোন, এই তিনটা মিলে কি করে? ফটোকেমিক্যাল স্মোক তৈরি করে। তারপর অ্যাসিড বৃষ্টি কি? আমরা অনেকে শুনছি কিন্তু অ্যাসিড বৃষ্টি কি? তোমার নাইট্রিক অ্যাসিড আর সালফিউরিক অ্যাসিডের কারণে অ্যাসিড বৃষ্টি হয়। নাইট্রিক অ্যাসিড আর সালফিউরিক অ্যাসিড কি? নাইট্রিক অ্যাসিড সালফিউরিক অ্যাসিড, এই দুটোর কারণে অ্যাসিড বৃষ্টি হয়। অ্যাসিড বৃষ্টি পিএইচ কত ভাইয়া? 5.6 কি? অবশ্যই অ্যাসিড, কারণ সাথে ত্যাগ কম। আচ্ছা, আর 5 পানির যদি পিএইচ 5 নিচের নামে যায়, তখনই কি? ওটা অ্যাসিড বৃষ্টি। কিছু কিছু গুরুত্বপূর্ণ অ্যান্টিবায়োটিক, হ্যাঁ, কি?
আর এর মান লিটার অ্যাটম এককে কত, ওই জায়গায় বলছিলাম যে আর এর মান দুইটা দেখছিলা, এখন দেখো এবার দেখো লিটার অ্যাটম এককে 0.0821, আর এসআই একক কত 8.31, আর সিজিএস এককে কত 8.31 × 10⁻⁷, আর এর মান ক্যালোরি এককে আবার 1.98 অথবা 2 ক্যালোরি। 4টা মান আছে, কিন্তু তোমার মনে রাখতে হবে এই যে এগুলা লিটার অ্যাটম এককে কত, এসআই এককে কত, সিজিএস এককে কত, ক্যালোরি এককে কত। আর নাইট্রোজেন ফিক্সেশন কি, এটা আমাদের খুব একটা গুরুত্বপূর্ণ জিনিস। আমরা জাস্ট বলে ঠাড়া পড়ি না, ঠাড়া ওই যে বজ্রপাত হয়, ঠাড়া বললে বা বজ্রপাত হইলে যা কি হয়, মেঘ থেকে নাইট্রোজেন কি হয়, বজ্রপাতের সময় বায়ুর নাইট্রোজেন ও অক্সিজেন যুক্ত হয়ে বা বায়ুতে যে ঠাড়াটা পড়লো বা বজ্রপাত হইলো, তখন কি বায়ুতে যে নাইট্রোজেন আর অক্সিজেন হয়, এই দুইটা মিলা কি হয়, নাইট্রিক অক্সাইড তৈরি করে। কি করে, নাইট্রিক অক্সাইড তৈরি করে, এবং তা কি করে, পরে বৃষ্টির পানির সাথে অ্যাসিড হিসেবে মাটিতে মেশে। ঠাড়া পড়িয়া বা বজ্রপাত পড়িয়া নাইট্রোজেন আর অক্সিজেন কি হয়, নাইট্রিক অ্যাসিড হয়, যা পরে বৃষ্টির পানির মাধ্যমে অ্যাসিড হিসেবে মাটিতে মিশে যায়। তখন কি এই আমার যে কি বলে মাটিতে যে নাইট্রোজেন, এটার পরিমাণ বৃদ্ধি পাইলে কি ফসল বৃদ্ধি হয়। মানে দেখো যে আমরা আল্লাহ কত সুন্দর করে আমাদের প্রকৃতির সৃষ্টি করে দিয়েছে, যে ঠাড়া পড়ে তার মধ্যে কত উপকারিতা আছে। হ্যাঁ দেখছো, আমরা তো হয়তো বা অনেক জানি আছি যে বজ্রপাত মানে খারাপ, কিন্তু খারাপ না। এই যে আমাদের যদি বজ্রপাত না হইতো, আমাদের কয়েক হাজার কোটি টাকার বেশি সার লাগতো শুধুমাত্র নাইট্রোজেনের জন্য, নাইট্রোজেন বৃদ্ধি করার জন্য। কিন্তু দেখো অটোমেটিকভাবে প্রাকৃতিকভাবে নাইট্রোজেন আমাদের উপরওয়ালা পাঠিয়ে দিতেছে আমাদের মাটির জন্য। আচ্ছা, জৈবিক কি, সিম জাতীয় উদ্ভিদের মূলে রাইজোবিয়াম ব্যাকটেরিয়া জৈবিক সিম জাতীয় উদ্ভিদের মূলে রাইজোবিয়াম ব্যাকটেরিয়া সরাসরি বাতাস থেকে নাইট্রোজেন শোষণ করে। এখন দেখো এই যে আমরা যে নাইট্রোজেন পাইলাম যে বজ্রপাতের মাধ্যমে, এইটা কি করে, তোমার সিম প্রত্যেকটা উদ্ভিদই গ্রহণ করে। এর মধ্যে সিম কি করে, রাইজোবিয়াম ব্যাকটেরিয়া সরাসরি বাতাস থেকে নাইট্রোজেন শোষণ করে। দেখো এই চ্যাপ্টারটা মোটামুটি শেষ। এখন দেখো বয়েলের সূত্রে কোন রাশি স্থির থাকে, একটু আগে পড়াইছিলাম না, স্থির থাকে। কি থাকে, স্থির থাকে, তাপমাত্রা স্থির থাকে, তাপমাত্রা স্থির থাকে। আচ্ছা, এবং এসটিপিতে একটু আগে পড়াইছি, এসটিপি আর এসিটিপি। এসটিপিতে 1 মোল গ্যাসের আয়তন কত, কি পড়াইছিলাম, এটা কিন্তু পরীক্ষা তোমাদের খুবই বলছিলাম না, ইম্পর্টেন্ট, মুখস্থ করে রাখবা। এসটিপিতে 22.4, এসটিপিতে 22.4। আর যদি আছে এসএটিপি, এসটিপিতে 22.4, আর যদি আসে এসএটিপিতে কত, তখন 24.8। যদি এসএটিপি চাইতো তখন 24.8 হইতো।